বিশ্ব রাজনীতির নজর এখন মধ্যপ্রাচ্যের ইরানের দিকে, কেননা ক্রমশ ইরানের পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। 25% ট্যারিফ চাপানো থেকে ইরানের অস্থিরতার ওপর প্রভাব খাটানো, সবটা আলোচনা করেছি আগের একটি ভিডিওতে। কিন্তু তবুও যেন ইরান নিয়ে জল্পনা শেষই হচ্ছে না। বর্তমান সময়ে ঠিক কি কি ঘটেছে যার জন্য ইরান এখন খবরের শিরোনামে, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই বা কি বলছে এ বিষয়ে? তবে কি যুদ্ধ আসন্ন? এই সমস্ত বিষয় তুলে ধরবো আজকের ভিডিওতে। পাশাপাশি ভারতের প্রতিক্রিয়া কি হতে চলেছে সেটাও জানাবো। তবে তার আগে একটি কথা, আমরা প্রতিনিয়ত জিওপলিটিক্সের বিস্তারিত ভিডিও নিয়ে আসি আমাদের চ্যানেলে। এই জিওপলিটিক্স নিয়ে সমস্ত আপডেট পেতে এবং বিস্তারিতভাবে জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। সমস্ত আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ইরানে বর্তমানে যে বিক্ষোভ আন্দোলন চলছে তার মূল কারণ যে অর্থনীতির ধস এবং মূল্যবৃদ্ধি এবং সরকারের অনড় মনোভাব, এই ছবিটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু একটা কথা ভাবুন তো, এই ছবিটা কি হঠাৎ করে একদিনেই তৈরি হয়ে গেল? যেখানে একটা সম্পূর্ণ সিনেমা তৈরি হতে সময় লাগে প্রায় 2 থেকে 3 বছর, সেখানে একটা দেশের ভূ রাজনৈতিক প্লট পরিবর্তন কি এত তাড়াতাড়ি সম্ভব? না, কখনোই সম্ভব নয়। ইরানে এখন যে অস্থিরতা চলছে তার বীজ অনেক আগে থেকেই বোনা হয়ে গিয়েছিল, সে কথা বলবো। তবে তার আগে বোঝা দরকার ইরানের ভেতরের কাঠামোটা। দেখুন, একদিকে ইরানের সুপ্রিম লিডার, যার হাতে সেনাবাহিনী, বিচার ব্যবস্থা এবং মিডিয়া সবই রয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট, যিনি শুধু নামমাত্র, তার খুব একটা ক্ষমতা নেই। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? সুপ্রিম লিডারই সর্বে সর্বা। এবার আসি বীজ বোনার ব্যাপারটায়। সালটা 2009, ইরানের জন্য একটা কালো সময়, কেননা সে বছর থেকেই অশান্তির বীজ বোনা শুরু হয়েছিল। ইরানের সাধারণ মানুষ ভেবেছিলেন এবারের প্রেসিডেন্ট হয়তো মীর হোসেন মুসাভি হবেন, কিন্তু যখন ভোটের ফল বেরোলো তখন দেখা গেল সেই মাহমুদ আহমাদিনেজাদ প্রেসিডেন্ট হিসাবে ফের ফিরে এলেন। কিন্তু এই মাহমুদ আহমাদিনেজাদ ছিলেন একজন কট্টরপন্থী, যিনি সাধারণ মানুষের স্বাধীনতায় এবং সংস্কৃতির ওপর হস্তক্ষেপ করে এসেছে। পোশাক আশাক এবং আচার আচরণেও নানা কড়াকড়ি করেছিলেন তিনি, আর তার জন্য সাধারণ মানুষ বিক্ষোভ দেখান। কিন্তু আয়াতুল্লাহ খামেনেই মাহমুদ আহমাদিনেজাদকে সমর্থন করে এবং বিক্ষোভকারীদের ওপর বিভিন্ন রকম দমন পীড়ন চালায়। তখনই মানুষ বুঝতে পারে যতই প্রেসিডেন্ট বদল হোক না কেন, সব ক্ষমতা এই খামেনেইর কাছে। তাকে উৎখাত করতে পারলে তবে তারা স্বাধীনভাবে বাঁচতে পারবে। এরপর ইরানের মতো যে মুসলিম দেশগুলো ছিল সেখানেও একের পর এক সরকারের করতে শুরু করলো। তখন ইরানের সুপ্রিম লিডার খামেনেই আরও কড়াকড়ি শুরু করলো। অতএব খামেনির কঠোর মনোভাবই যে বর্তমান ইরানের অস্থিরতার তৈরির মূল কারিগর, সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। এরপর 2018 সালে ইরানকে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি করানো হলো, যার মধ্যে আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীন, এই 6টি দেশ সদস্য পদে ছিল। কিন্তু কেন এই চুক্তি করানো হলো? দেখুন, এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্র বানানো থেকে দূরে রাখা। কিন্তু পরে এই চুক্তি ভেঙে আমেরিকায় বেরিয়ে যায় এবং ইরানের ওপর নানা রকম নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, যার সরাসরি প্রভাব পড়ে ইরানের অর্থনীতির ওপর। এরপর থেকেই ইরানে ধীরে ধীরে মুদ্রাস্ফীতি বাড়ে। আপনি যদি এখনকার সময়টা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন বর্তমানে ইরানি রিয়াল বা ইরানের মুদ্রার দাম এতটা পড়ে গেছে যে $1 কেনার জন্য প্রায় 14,55,000 ইরানি রিয়াল লাগবে। এই এতটা পড়ে যাওয়ার একটাই কারণ, আমেরিকার নিষেধাজ্ঞা, যা কিন্তু ধীরে ধীরে ইরানকে সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে। একেই ইরানের মানুষ তাদের সংস্কৃতি, স্বাধীনতা নিয়ে জোরালো হয়ে উঠেছে, তার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা চাপিয়েছে। ব্যাপারটা খানিকটা আগুনে ঘি ঢেলে হাত গরম করার মতো, যেটাতে বরাবরই আমেরিকা খুব ভালো পারদর্শী। এরপর 2019 সালে সরকার হঠাৎ তেলের দাম বাড়িয়ে দেয়, যার ফলে অনেক মানুষ প্রোটেস্ট শুরু করে। তখন সরকার তাদের দমন করার জন্য গুলি চালায়, অর্থাৎ শুধু আজকে বলে নয়, যখনই প্রোটেস্ট হয়েছে তখনই গুলির আঘাতে অনেক মানুষ মারা গেছেন। তবে এবারের সংখ্যাটা প্রায় 3500 ছাড়িয়ে গেছে, যা আগে কখনো ঘটেনি। আর 2022-এর কথাটা আমরা সবাই জানি। শুধুমাত্র হিজাব থেকে চুল বেরিয়ে যাওয়ার জন্য মাসা আমিনি নামে মহিলাটিকে কিভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে। আচ্ছা, কয়েকটা চুল বেরোনোই যদি এত বড় অপরাধ হয়, তাহলে তো মহিলাদের ন্যাড়া হয়ে থাকতে হবে। এক কথায় ইরানের সুপ্রিম লিডার খামেনেই শাসন একেবারে তলানিতে এসে ঠেকেছিল এই ঘটনার পর থেকে। সরকার বহুবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে যাতে বিক্ষোভ দমন করা যায়, কিন্তু বিক্ষোভ তো কমেইনি, উল্টে আরও বেড়ে গেছে।
এবার 2026-এ এসে যখন অর্থনীতি এতটাই খারাপ যে সেখানকার মানুষরা ভাবলো এমনিই মরতে হবে, না হয় বিক্ষোভ করেই মরা যাক, আর ঠিক এইভাবেই ইরানের বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়লো একেবারে রাজধানী তেহরান পর্যন্ত। এবার ভাবছেন তাহলে ট্রাম্প কেন বারবার ইরানকে হুমকি দিচ্ছে? দেখুন, আমেরিকা যে স্বার্থ ছাড়া কিছু করে না তার প্রমাণ কিন্তু আমরা আগেও দেখেছি। তবে ইরানের ক্ষেত্রে ব্যাপারটা অন্য হলেও তার পিছনে লুকিয়ে রয়েছে একটা গভীর ষড়যন্ত্র। আমেরিকার সামরিক বাহিনী যেমন একটা শক্তি, তেমনি ডলার হচ্ছে আর একটা শক্তি। কারণ সব দেশের সঙ্গে বাণিজ্য করতে গেলে দরকার ডলার, আর আমেরিকা সবসময় চায় গোটা বিশ্বে তার আধিপত্য ফলাতে। আর এই আধিপত্য কিন্তু এই ডলারের মাধ্যমেই সম্ভব, যার মূল কারিগরি হচ্ছে এই আমেরিকায়। এবার যদি একটু পরপর ঘটনাগুলো খেয়াল করেন তাহলে ভালো করে বুঝতে পারবেন, যখন ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সাপোর্ট করে ইরানকে সরাসরি হুমকি দিচ্ছে, ঠিক তখনই ইরান 2024-এ যখন ট্রাম্পের ওপর গুলি চালানো হয় সে সময় একটা ছবি প্রকাশ করে। ট্রাম্পকে সরাসরি হুমকি দিচ্ছে যে এবার আর ভুল হবে না। এক কথায় হুমকির পাল্টা হুমকি, অর্থাৎ সরাসরি ট্রাম্পকে ইরান চ্যালেঞ্জ জানাচ্ছে যে তারা আর আমেরিকার ধার ধারে না। আর এই ব্যাপারটাই ট্রাম্পের হজম হচ্ছে না, আর সেই কারণেই কখনো ইরানের ওপর হামলার কথা বলছেন, আবার কখনো সরাসরি ইরানের ইন্টারনাল ম্যাটারে ঢুকে পড়ছে, যাতে করে ট্রাম্পের থেকে যেন কেউ বেশি আধিপত্য ফলাতে না পারে। আবার আরেকটা বিষয় দেখুন, যদি খামেনেইর পতন হয় তাহলে সেখানে ট্রাম্প তার মন মতো কাউকে বসাতে পারবে, আর সেই মধ্যপ্রাচ্যেও নিজের একটা বড় জায়গা করতে পারবে, আর তার সাথে তো যুদ্ধ থামানোর তকমাও জুড়বে। কিন্তু ইরান ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই তারাও বারবার হুমকি দিচ্ছে। এবার এই অবস্থায় যখন ট্রাম্প ইরানের ওপর অ্যাটাক করার কথা বলছেন, তখন কিন্তু ভারতও তার চাপটা বেশ বুঝতে পারছে। যদিও ভারত সরাসরি কোনো মন্তব্য করেনি, কিন্তু ভারত ইতিমধ্যেই অ্যাডভাইজারি জারি করে সেখানে যে যত ভারতীয় রয়েছে তাদেরকে ইরান ছাড়তে বলেছে। আর এখানে আরও বেশি করে উদ্বেগ ঘনিয়ে উঠছে যে তাহলে এবার আমেরিকা ইরানের ওপর হামলা চালাবে। কেননা হাসিনা সরকারের পতনের সময়ও কিন্তু শেখ হাসিনাকে সাবধান করে দিয়েছিল যে তার প্রাণহানি পর্যন্ত হতে পারে, আর তাই এবারেও ভারতের আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার অপরদিকে ভারতের চাবাহার বন্দর নিয়েও ভারত বেশ উদ্বিগ্ন হয়ে রয়েছে। যদি একবার হামলা শুরু হয় তাহলে ভারতের চাবাহার বন্দরও ক্ষতিগ্রস্ত হবে। উপরন্তু ইরানের ট্রেডারদের জন্য 25% ট্যারিফের ফলেও ভারত বেশ খানিকটা চাপে রয়েছে, কেননা ভারত ইরানের সঙ্গে প্রায় 180 থেকে 200 বিলিয়ন ডলারের বাণিজ্য করে। এবার এই ট্যারিফের ফলে ভারতের অর্থনীতিতেও খানিকটা প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। অতএব বর্তমান পরিস্থিতি বেশ সংকটজনক, এটা কিন্তু বলাই বাহুল্য। আজকের আলোচনার ভিডিও এখানেই শেষ করছি। এ বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, পরের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এবং প্রতিনিয়ত ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।